দেখা যায়? সবাই কি দেখতে পারতেছো কিনা এরকম একটা কিছু জিনিস? Yes, sir. জি জি স্যার। স্যার। Yes, sir. আচ্ছা, তো দেখো এই জায়গাটা প্রেপোজিশন ট্রি আছে, যে জিনিসটা নিয়ে আমরা আসলে গতদিনও আলোচনা করছিলাম। বিষয়টা একটু খেয়াল করে দেখো কেন এটাকে প্রেপোজিশন ট্রি বলা হচ্ছে। আমি তোমাদের একটা জিনিস বলছিলাম যে অনের বিষয়টা ছিল কোনো কিছু লাগানো অবস্থায় থাকলে আমরা সেটাকে অন ইউজ করি, তার থেকে উপরে থাকলে আমরা অ্যাবভ ইউজ করি, আর কোনো কিছু আমাদের ওভার মানে একেবারে কন্ট্রোলের বাইরে থাকলে সেই ক্ষেত্রে আমরা ওভার ইউজ করি। তো একটু খেয়াল করে দেখো, এই যে একটা মনে করো এটাকে যদি আমরা একটা গড় ধরি, বা মনে করো একটা গড়ি ধরি এটাকে, সো এই গড়ের ক্ষেত্রে দেখো গড়ের উপরের দিকে লাগানো অবস্থায় যেই ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে আমরা অন ইউজ করছি। দেখা যাচ্ছে কিনা সবার? স্যার। Yes, sir. তার Yes, উপরে sir. তার উপরে দেখো আমরা অ্যাবাভ ইউজ করছি, এবং সবকিছুর উপরে যেটা সেটাকে ওভার ইউজ করছি। অর্থাৎ লাগানো অবস্থায় থাকলে আমরা, আচ্ছা যে কথা বলতেছো তার ওই জায়গায় মনে হয় নেটে একটু সমস্যা, এই কারণে কথাটা ক্লিয়ার আসতেছে না। যে কথা বলতেছো তার ওই জায়গায় মনে হয় নেটে মনে হয় একটু প্রবলেম করতেছে, সো একটু আহ, আমার মনে হয় নেটটা একটু চেক করে দেখো। আচ্ছা, তো দেখো আমরা বলছিলাম কোনো কিছুর মধ্যে দিয়ে হইলে, কোনো কিছুর মধ্যে দিয়ে গেলে আমরা যে প্রেপোজিশনটা ইউজ করব সেটা হলো থ্রু। যেমন আমি একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তার মানে আই ওয়াজ মুভিং থ্রু এ জঙ্গল। আমি একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম। খেয়াল করে দেখো কোনো কিছুর মধ্য দিয়ে হইলে সেই ক্ষেত্রে আমরা যে প্রেপোজিশনটা ইউজ করব সেটা হলো থ্রু। উচ্চারণটা যদিও অনেকে থেকে থ্র করে, উচ্চারণটা হবে থ্রু। আমরা কি উচ্চারণ করব আজকে থেকে? থ্রু। True. দেখো থ্রো হলো কোনটা, THROW, যেটা আমরা ক্রিকেট খেলায় যে বলটাকে থ্রো করি সেটাকে বলা হয় থ্রো। আর এটার উচ্চারণ হবে থ্রু। উচ্চারণটা হবে থ্রু, নট থ্রো। থ্রু মানে হলো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। সো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া হলে আমরা যে প্রেপোজিশনটা ইউজ করতে পারি সেটা হলো থ্রু। আচ্ছা, এরপরে দেখো কোনো কিছুর মধ্যে হলে আমরা ইন ইউজ করি, আর ইনটুটা হলো চলমান কোনো কিছুর মধ্যে হইলে সেই ক্ষেত্রে আমরা ইনটু ইউজ করি। অথবা কোনো জিনিস যদি একটা জিনিস থেকে আরেকটা জিনিসে ট্রান্সফর্ম হয়ে যায়, একটা জিনিস থেকে আরেকটা জিনিসে চেঞ্জ হয়, যেমন আমরা বলতে পারি দেখো ওয়াটার ইজ টার্নিং ইনটু আইস, মানে বরফটা, সরি পানিটা বরফে পরিণত হচ্ছে। তো কোনো কিছু টার্ন করলেও সেক্ষেত্রে আমরা ইনটু ইউজ করতে পারি। অথবা কোনো কিছু যদি গতিশীল হয়, লাইক দ্য টিচার ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাস, দেখো টিচার ক্লাসে প্রবেশ করতেছেন, সো এটা একটা চলমান বিষয়। ফিক্সড বিষয় হইলে সেক্ষেত্রে আমরা কোনো কিছুর মধ্যে হলে ইন বলি, আর চলমান কোনো কিছুর মধ্যে হইলে সেটা আমরা ইনটু বলি। ঠিক আছে কিনা কথাটা? বুঝা গেছে কিনা? স্যার আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম ছিল, আবার যদি বলতেন। মানে বলতেছি কোনো কিছুর ভিতরে যদি ফিক্স থাকে, স্থির থাকে, সেই ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। আর কোনো কিছুর ভিতরে এরকম প্রবেশ করতেছে বা চলমান কোনো কিছু আছে সেই ক্ষেত্রে আমরা ইনটু ইউজ করব। যেমন দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, স্টুডেন্টরা ক্লাসরুমে বসে আছে স্থির হয়ে। আর দ্য টিচার ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম, টিচার ক্লাসে প্রবেশ করতেছেন, সো এটা হলো গতিশীল বিষয়। সো গতিশীল কোনো কিছুর ক্ষেত্রে আমরা ইনটু, আর স্থির কোনো কিছুর ক্ষেত্রে কোনো কিছুর ভিতরে বোঝালে সেই ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। এখন কি বোঝা গেছে? জি স্যার। Yes, sir. অথবা কোনো কিছু আমরা বলছিলাম যদি ট্রান্সফর্ম হয়, একটা জিনিস থেকে আরেকটা জিনিসে ট্রান্সফর্ম হয়, সেই ক্ষেত্রেও আমরা ইনটু ইউজ করব। আচ্ছা, সো আমরা অন পাইলাম, অ্যাবাভ পাইলাম, ওভার পাইলাম, ইন পাইলাম, ইনটু পাইলাম, থ্রু পাইলাম। এদিকে দেখো কোনো কিছুর বাহিরে হইলে আউট অফ, গেট আউট অফ দ্য রুম, রুমের বাইরে চলে যাও। অর্থাৎ কোনো কিছুর বাহিরের দিকে হলে আউট অফ আমরা ইউজ করতে পারি প্রিপোজিশন হিসেবে, আউট অফ, কোনো কিছুর বাহিরে। আর নিচে দেখো তিনটা জিনিস আছে, একটা হলো আন্ডার, বিলো, বিনেথ, তিনটেই কিন্তু নিচে অর্থে ব্যবহার করা হয়। আন্ডার, বিলো, বিনেথ, এইগুলা মানে তিনটা মানেই হলো নিচে, নিচের দিকে। আন্ডার হলো সরাসরি নিচে, তার নিচে হলো বিলো, এরপরে বিনেথ, তবে তিনটেই আমরা নিচে অর্থে ব্যবহার করতে পারি। মানে কোনো কিছু নিচে, আমি যদি বলি দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল, এই জায়গায় আন্ডার দ্য টেবিলটা ডিরেক্টলি ইউজ করা যাবে, বিলো করা যাবে, বিনেথও করা যাবে। অর্থাৎ নিচে অর্থে যেটা ইউজ করতে পারি আমরা সেটা হলো আন্ডার, বিলো, বিনেথ। আন্ডারনেথও ইউজ করে অনেকে। এটা মোটামুটি একটা প্রেপোজিশন ট্রি, মানে কি এটা একটু একটু ডিরেকশন দেখানো আর কি, যে কোন জায়গায় কোনটা হইলে কোন প্রেপোজিশনটা আমরা ইউজ করব। এই জিনিসগুলো নিয়ে আমরা গতদিনও আলোচনা করছিলাম, তাই না? কিরে কথা বলো না কেন? জি স্যার। আচ্ছা, জি আমি স্যার। আমি এইটা একটু স্টপ করে আমরা আরেকটাতে যাব, একটু স্ক্রিন শেয়ারে, যেটা আমাদের গতদিনের টপিক ছিল।
দেখো এই স্ক্রিনটা যাচ্ছে কিনা? Yes, sir. দেখা যাচ্ছে। লিখছে দেখো, fill in the gap with an appropriate preposition and write down the Bengali meaning। আচ্ছা, বেঙ্গলি মিনিং আমাদের দরকার নেই, আমাদের appropriate prepositionটা দরকার। এখন কথা হইলো, তুমি ইন, ইনটু, অফ, উইদাউট, উইথ সবকিছুই জানো, কিন্তু তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের জন্য আমি তোমাদের বলছিলাম, তোমাদের যদি এইচএসসি বইয়ের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নাও থাকে, তোমাদের এসএসসি গ্রামার বইয়ে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা পাবা। সেগুলা বলছিলাম প্রত্যেকদিন তোমাদের একটা রুটিন করে ফেলতে হবে, যে আমি প্রত্যেকদিন 10টা বা 20টা প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আজকে পড়বো। হ্যাঁ, আমার সবগুলা মুখস্থ হবে না, বাট যতগুলাই মুখস্থ হয়, যতটুকুই মুখস্থ হয়, সেটা আমার জন্য হেল্পফুল হবে। সো আমাদেরকে দুইটা জিনিস ইংলিশে ভালো করতে হলে করতে হবে। একটা হলো কনজুগেশন অফ ভার্ব, বলছিলাম মনে আছে কিনা কনজুগেশন অফ ভার্বের কথা? Yes, sir. মনে আছে। কনজুগেশন অফ ভার্ব বলতে আমরা কোনটাকে বুঝিয়েছিলাম? হয়তো স্যার ডো, ডিড, ডান এগুলো হ্যাঁ, স্যার। ভার্বের যে তিনটা ফর্ম আছে, অর্থাৎ আর আমাদেরকে ফর্ম। ইংলিশে ভালো করতে হলে এই কনজুগেশন অফ ভার্ব প্রত্যেকদিন পড়তে হবে, এবং এগুলো আমরা প্রত্যেকদিন আসলে অনেক বেশি মেমোরাইজ করতে পারবো না, কিন্তু আমরা যদি প্র্যাকটিসে থাকি তাহলে আমাদের অনেক জিনিসটা জানা হয়ে যাবে। লাইক প্রেপোজিশনটাও আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন প্রত্যেকদিন 10টা পারি, 20টা পারি, যদি 15টা পারি, আমাদেরকে এরকম করে প্র্যাকটিস করতে হবে, মানে কোন শব্দের সাথে কোন প্রেপোজিশনটা যায়। তখন যদি আমরা গিয়ে বোর্ডের কোয়েশ্চেন্স গুলো প্র্যাকটিস করি, তখন আমাদের জন্য অনেকটা ইজি হবে। আদারওয়াইজ প্রেপোজিশন গুলো আমাদের জন্য একটু টাফই মনে হইতে পারে। কথাটা কি বুঝাইতে পারছি আমি? সবাই কি বুঝতে পারছো কি বলছি? জি বাকিরা বাকিরা কই? 22 জনের মধ্যে 2-1 জন আর বলো, ঠিক আছে কিনা? জি স্যার স্যার। বুঝতে পারছি। আচ্ছা, স্যার আমি কিছু শুনতে পাচ্ছি না স্যার, আমি লিভ নিয়ে আবার জয়েন করতে চাই স্যার, আপনি প্লিজ স্যার অ্যাপ্রুভ করে দিয়েন। নো প্রবলেম, করো। কে বলতেছো এটা? আচ্ছা, সো আমরা দেখো এই জায়গায় কিছু জিনিস আছে, কিছু শব্দ আছে, এগুলোর পরে এই প্রেপোজিশনটাই স্যার বসে। সঞ্জিদা খানম লাকি বলছে ওইটা। আচ্ছা, সমস্যা নেই, আসলে পরে আমরা অ্যাড করে দিব না। কিছু জিনিস দেখো আমি তোমাদের বলি, যেমন এই যে দেখো অ্যাভয়েড শব্দটা, অ্যাভয়েড এর পরে তোমরা লিখে রাখতে পারো যে অ্যাভয়েড এর পরে বাই লিখা যায়, অ্যাভয়েড বাই মানে মেনে চলা। তারপরে হলো এইম এর পরে এট হয়, এইম এট, এইম এট। অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস এর পরে দুইটা লিখা যায়, একটু আমরা দেখবো। দেখো এম্বিশাস, বেসিক্যালি এই জায়গায় আসলে অ্যাম্বিশন থাকা মানে অ্যাম্বিশনের ক্ষেত্রে হয় ফর, আর অ্যাম্বিশাস থাকলে সেটা হয় অফ। অ্যাকাউন্টেবলের সাথে সবসময় প্রেপোজিশন বসে টু, অ্যাকম্পানিডের সাথে বসে বাই, অ্যাকিউজের সাথে বসে অফ, আর অ্যাকুয়েন্টেডের সাথে বসে উইথ। সো এই যে যখন তুমি জানবা যে অ্যাডজেসেন্টের পরে টু বসে, অ্যাভয়েডের পরে বাই হইতে পারে, উইথ হইতে পারে, অথবা ইন হইতে পারে, এইমের পরে অ্যাড বসে, অ্যাম্বিশাসের পরে অফ হয়, অ্যাকাউন্টেবলের পরে টু হয়, এই জিনিসগুলো যখন তোমার জানা থাকবে না, তখন তুমি যখন প্র্যাকটিস করতে যাবা, তখন কিছু জিনিস দেখবা তোমার ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে জানা জিনিসটাই চলে আসছে, তখন তুমি খুব ইজিলি বসাইতে পারবা। আর যখন এই কোন শব্দের সাথে কোন প্রেপোজিশনটা বসবে যদি তোমার সেটা 50%ও জানা হয়, তখন দেখবা তোমার বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক গুলো তুমি অ্যাভয়েড করতে পারবা। তো আমাদেরকে এই ক্ষেত্রে আসলে অল্টারনেটিভ কোনো অপশন নাই, আমাদেরকে কোনটার সাথে কোন প্রেপোজিশনটা বসে সেটা একটু আমাদেরকে শিখতেই হবে। যদিও অনেকে বলে যে ইংলিশে মুখস্থের বিষয় নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে একটু মুখস্থ করতে হয়, যেটা আমাদেরকে হেল্প করে আসলে। কথাটা কি বুঝিয়ে দিতে পারছি তোমাদের আমি? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখন আসো এই জায়গায় দেখো, আমরা একটু একটা এক্সাম্পল আমরা দিছি কয়েকটা প্রেপোজিশন দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দিয়ে, আমরা এগুলোর মিনিং গুলো একটু দেখবো পরে। আহ, আচ্ছা, তোমরা একটু নিজে নিজে একটু সেন্টেন্স গুলো পড়ো তো, দেখো পরে তোমাদের মতো করে দেখি তো একটা প্রেপোজিশন বসাও তো দেখি কয়টা হয় কার। তখন আমি একটু আলোচনা করবো না কোনটার ক্ষেত্রে কি রকম প্রেপোজিশন হওয়া উচিত, একটু সেন্টেন্স গুলো পড়ি আমরা। জি স্যার। সবাই একটু সেন্টেন্স গুলো পড়ো।
পড়ছি আমরা সবগুলো সেন্টেন্স? বাংলা না বুঝলে আমাকে বইলে আমি বাংলাটা বলে দিব। হইছে রে? হ্যালো, পড়া হয়েছে কিনা? কিরে কথা বলে না কেন কেউ? আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা কেউ? জি স্যার, পড়া পড়া হয়েছে। হয়েছে কিনা? জি স্যার। ক্লাস থেকে নেট বের করে দিয়েছিল। কি হয়েছিল? নেট ক্লাস থেকে বের করে দিয়েছিল স্যার, 2 মিনিট পরে আবার আইছি। আচ্ছা, নেটও বের করে দে না, কত অসভ্য। স্যার জি স্যার, আমাকেও বের করে দিছে। বুঝলাম না। হঠাৎ আচ্ছা, করে স্যার অটোমেটিক হয়ে যায় ক্লাস থেকে, পরে আবার স্যার নেট অটোমেটিকলি। প্রবলেম হলে হঠাৎ করেই বেরিয়ে যায় সবার। বুঝছি বুঝছি। আচ্ছা, নেটের উপর তো আমাদের আসলে হাত নাই, কিছু করার নাই। খেয়াল করে দেখো, এটার মিনিংটা হলো যে এই বলছে annex this এই স্লিপটাকে বলছে লেটারের সাথে লাগানোর জন্য। সো এই ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন লিখতে পারি? annex this letter dash the letter, কি বলতে পারবা? অন হবে স্যার। না অন, অন হবে স্যার। অন্য কেউ কি কিছু চিন্তা করতে পারো? ইন না, ইন হবে না, মধ্যে তো না, মধ্যে তো ভিতরে তো লাগাইতে পারবে না, উপরেই লাগাইতে হবে, লেটারের উপরে। কিন্তু এই জায়গায় খেয়াল করে দেখো, একটা জিনিস যদি আমরা একটু খেয়াল করি, যে এই জিনিসটাকে ওই দিকে দাও, ওই দিকে লাগাও। তো দিকে অর্থে আমরা কি বলছিলাম মনে আছে? প্রিপোজিশন ইউজ করি স্যার টু। টু, annex this slip to the letter, মানে এই স্লিপটাকে লেটারের মধ্যে বা লেটারের দিকে কি করতে হবে? লাগাতে হবে বা লেটারের দিকে বসাতে হবে। এই কারণে এই জায়গায় আসলে একটা ডিরেকশন বুঝাইছে, কোন দিকে? লেটারের দিকে, লেটারের দিকে। সো এই কারণে আমরা দেখো অ্যানসারটা তারা কি লিখছে একটু আমরা দেখাই। annex this slip to the letter, to the letter, লেটারে লাগানোর জন্য, লেটারের দিকে লাগানোর জন্য। আচ্ছা, 2 নাম্বার যে এক্সাম্পলটা, এটা কি কেউ করছিলা? 2 নাম্বার এক্সাম্পলটা, এটা অনেক সহজ একটা এক্সাম্পল আছে। কারো কাছে যদি আমরা মাপ স্যার। চাই, কোনো কিছুর জন্য যদি মাপ চাই কারো কাছে, সেই ক্ষেত্রে আমরা টু ইউজ করি। দ্য স্টুডেন্টস অ্যাপোলোজাইজ টু দ্য প্রিন্সিপাল ফর হিজ মিসকন্ডাক্ট। বুঝা গেছে কথাটা? স্যার প্লিজ Yes, আবার sir. বলেন। কারো কাছে যদি আমরা কোনো কিছুর জন্য ক্ষমা চাই, কোনো ব্যক্তি থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাপোলোজাইজড এর পরে এরকম ক্ষেত্রে টু বসাই। যেমন দ্য স্টুডেন্টস অ্যাপোলোজাইজ টু দ্য প্রিন্সিপাল, কার কাছে? কার কাছে তারা মাপ চেয়েছিল? প্রিন্সিপালের কাছে। এই কারণে হবে দ্য স্টুডেন্টস অ্যাপোলোজাইজ টু দ্য প্রিন্সিপাল ফর হিজ মিসকন্ডাক্ট, তাদের বাজে আচরণের জন্য অথবা তার বাজে আচরণের জন্য। সো কারো ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা কোনো ধরনের মাপ চাওয়া বুঝাই, সেই ক্ষেত্রে আমরা অ্যাপোলোজাইজ এর পরে টু ইউজ করতে পারি। অ্যাপোলোজাইজ টু দ্য প্রিন্সিপাল, অ্যাপোলোজাইজ টু মাই ফাদার, অ্যাপোলোজাইজ টু মাই ব্রাদার, অ্যাপোলোজাইজ টু মাই ফ্রেন্ড। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমি সি নাম্বারটা একটু গ্যাপ রাখতেছি, এই জায়গায় একটু খেয়াল করে দেখো। হি অ্যাভেলড হিমসেলফ এর পরে অফ হবে এই জায়গায় সবসময়। হি অ্যাভেলড হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ অফ দ্য অপরচুনিটি। হি ইভেলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, অর্থাৎ সে নিজে নিজে সেই সুযোগটা তৈরি করেছিল, সেই সুযোগের জন্য নিজেকে তৈরি করেছিল। সো এরকম হিমসেলফ, হারসেলফ এগুলোর পরে অ্যাভেলড হিমসেলফ অফ, এগুলোর ক্ষেত্রে আমরা অফ ইউজ করতে পারি। আর যদি কোনো জিনিসের প্রতি আমাদের বিরক্তি থাকে, কোনো জিনিসের প্রতি যদি আমাদের বিরক্তি থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাভারশনের পরে টু ইউজ করতে পারি। যেমন আই হ্যাভ এ সিরিয়াস অ্যাভারশন টু ইচিং পাবলিকলি,
অথবা আই হ্যাভ সিরিয়াস অ্যাভারশন টু ট্রাভেলিং, অর্থাৎ অ্যাভারশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো টু। অথবা আমি যদি বলি আই হ্যাভ এ সিরিয়াস অ্যাভারশন টু মিউজিক, মানে আমার মিউজিকের প্রতি কোনো ইচ্ছাই নাই, মিউজিকের প্রতি আমার মারাত্মক অনীহা আছে। আই হ্যাভ সিরিয়াস অ্যাভারশন টু ওয়াচিং টেলিভিশন, আই হ্যাভ সিরিয়াস অ্যাভারশন টু ক্যাচিং ফিশ, মানে এই মাছ ধরার প্রতি আমার মারাত্মক একটা অনীহা আছে, এটা আমি পছন্দ করি না। আই হ্যাভ সিভিয়ার অ্যাভারশন টু প্লে ফুটবল অথবা ক্রিকেট। সো অ্যাভারশনের পরে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হলো টু। এগুলো কিন্তু তোমরা বলতে পারো স্যার এগুলো তো আমরা জানি না, এই কারণেই কিন্তু আমরা এগুলো প্র্যাকটিস করতে হবে, আমাদের কিছু জানতে হবে যে কোনটার পরে কোনটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ বলো। স্যার আমার নেট প্রবলেমের জন্য স্যার এই প্রথম তিনটা বিসিডি ওইগুলো শুনতে পাইনি স্যার। আচ্ছা সমস্যা নাই, আমি ভিডিওটা তো দিব, ভিডিও থেকে আবার শুনে নিও একটু, আমরা একটু শেষ করি নাহলে আচ্ছা, টাইমে ওকে স্যার। কভার হবে না, ভিডিও তো দিব, ভিডিও থেকে আবার একটু শুনে নিও। আচ্ছা দেখো আচ্ছা, এফ ওকে স্যার। নাম্বারে ওকে। একটু কেউ কি বলতে পারবা কি হইতে পারে? কোন ব্যক্তির সাথে যদি বুঝায়, কোন ব্যক্তির সাথে যদি বুঝায় তাহলে উইথ ইউজ করি আমরা। হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ইউ ইন দা প্লট, হি ওয়াজ অ্যাসোসিয়েটেড ইউ মানে সে তোমার সাথে ছিল। হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ইউ, আই ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ মিস্টার রহিম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা অ্যাপিয়ার্স এর পরে টু হয়, ইট অ্যাপিয়ার্স টু মি, ইট অ্যাপিয়ার্স টু মি। আর এইচ নাম্বারে খেয়াল করে দেখো, যদি কারো কোনো কিছুর জন্য চরম আগ্রহ থাকে বা বেশি ইচ্ছা থাকে তখন আমরা যে প্রেপোজিশনটা ইউজ করি সেটা হলো ফর। সো একটু খেয়াল করে দেখো, দ্য গার্ল হ্যাজ এ গ্রেট অ্যাপটিটিউড ফর মিউজিক, মানে মেয়েটার মিউজিকের প্রতি একটা চরম আসক্তি আছে। সো কিসের আসক্তি? মিউজিকের। সেই ক্ষেত্রে আমরা কোনো কিছুর জন্য অর্থে আমরা যেটা ইউজ করি প্রেপোজিশন সেটা হলো ফর। সো দ্য গার্ল হ্যাজ এ গ্রেট অ্যাপটিটিউড ফর মিউজিক। বোঝা গেছে কিনা কথাটা? জি স্যার। আচ্ছা এরপরে যে বিষয়টা দেখো, যে যদি আমরা কোনো ব্যক্তির প্রতি বিরক্ত হই তখন আমরা ওই ব্যক্তির ক্ষেত্রে উইথ বলি। আর যদি আমরা কোনো ব্যক্তির আচরণে বিরক্ত হই, কোনো কাজে বিরক্ত হই, কোনো কিছুতে আমরা সন্তুষ্ট হই তখন, অথবা কোনো কিছুতে বিস্মিত হই তখন আমরা এট ইউজ করব। যেমন ধরো আমি যদি বলি আই এম স্যাটিসফাইড উইথ মিস্টার করিম, মানে মিস্টার করিমের সাথে আমি কাজ করে সন্তুষ্ট। বুঝা গেছে? অথবা আই এম স্যাটিসফাইড উইথ মিস্টার রহিম, আই এম স্যাটিসফাইড উইথ হিম, আই এম স্যাটিসফাইড উইথ মাই প্রাইভেট টিচার। অর্থাৎ কোনো ব্যক্তির প্রতি যদি কেউ সন্তুষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা উইথ বলি, আর যদি তার আচরণে বা তার কোনো জিনিসের প্রতি সন্তুষ্ট হয়, আকর্ষিত হয় বা বিস্মিত হয় তখন আমরা এট ইউজ করি। তাহলে আই নাম্বারে উইথ হবে না এট হবে? একটু বলো তো দেখি তোমরা, এটা কি ব্যক্তির প্রতি সন্তুষ্ট বুঝাইছে না ব্যক্তির কোনো কাজের প্রতি সন্তুষ্টি বুঝাইছে, বিষয় বুঝাইছে? একটু সেন্টেন্সটা পরে বলো তো আমাকে। এই যে আমরা উইথ বলবো না এট বলবো, কি মনে হয়? এট স্যার। কেন এট এট বলবো আমরা? স্যার এড কেন এট ব্যক্তির বলবো? আচরণের হ্যাঁ এটা ব্যক্তির আচরণের স্যার ব্যক্তির আচরণে বুঝেছে। এই জায়গায় দেখো ব্যক্তির ইন্টিগ্রিটির কথা বলছে। ইন্টিগ্রিটি মানে সততা, মানে আমি তার সততা দেখে বিস্মিত হয়েছিলাম। তার মানে দেখো এই ব্যক্তির ক্ষেত্রে সে সন্তুষ্ট হয় নাই, হয়েছে ব্যক্তির জিনিসটা দেখে, ব্যক্তির ভিতরে যে কোয়ালিটি আছে এটা দেখে। সো এই কারণে হবে দ্য অথরেস ওয়াজ অ্যাস্টনিশড এট জেরিস ইন্টিগ্রিটি। আর যদি বলতো যে সে সরাসরি জেরির প্রতি সন্তুষ্ট হয়েছে তাহলে বলতো দ্য অথরেস ওয়াজ অ্যাস্টনিশড অথবা স্যাটিসফাইড উইথ জেরি। বুঝা গেছে কিনা কথাটা? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা আবার খেয়াল করে দেখো, কোন ব্যক্তির উপরে যদি আমরা প্রতিশোধ নেই, অ্যাভেঞ্জ মানে হলো প্রতিশোধ নেওয়া। সো কারো উপরে প্রতিশোধ নেওয়া হলে আমরা অন ইউজ করতে হবে। আই অ্যাভেঞ্জড অন হিম, আমি তার উপরে প্রতিশোধ নিয়েছিলাম। সো অ্যাভেঞ্জড অন হিম কিসের জন্য? তার খারাপ ব্যবহারের জন্য। তো কিসের জন্য হলে আমরা কি প্রিপোজিশন ইউজ করি? ফর ফর। সো আই অ্যাভেঞ্জড অন হিম ফর হিজ রুডনেস, আমি তার উপর প্রতিশোধ নিয়েছিলাম তার খারাপ ব্যবহারের জন্য। দেখো এইগুলা যত প্র্যাকটিস করবা তুমি
তত তোমার কাছে এই জিনিসগুলো ইজি মনে হবে প্রেপোজিশনে। তোমাকে আমি যতই রুলস বুঝাই, এই রুলসটা থেকে তুমি যত প্র্যাকটিস করবা, যত জানা হবে তোমার, তত বেশি তুমি প্রেপোজিশনে ভালো করার সুযোগ থাকবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবা তুমি মিনিং না বুঝেও তুমি রাইট প্রেপোজিশনটা লিখতে পারতেছো, কারণ ওই প্র্যাকটিসের কারণে এটা আসবে তোমার মধ্যে। এবং তোমরা আমার এটা ফেস করে দেখবা, তোমরা যারা প্র্যাকটিস করবে না প্রিপারেশন তাদের অবস্থা দেখবা, আর যারা প্র্যাকটিস করে তাদের অবস্থাটা দেখবা, অনেক চেঞ্জ থাকবে দুইটার মধ্যে। আচ্ছা, আমরা আরেকটা আছে, একটু চেঞ্জ, আমরা একটু ট্রাই করব, একটু নিজেরা একটু একটু পড়ি সবাই। দেখা যায় তো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি স্যার। সব হইতে হবে এরকমও কিন্তু কিছু না, সবগুলাই যে হইতে হবে প্রথম দিকে এরকম কিছু না, চিন্তা করার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। স্যার পড়ছি। আমরা প্রথমটা একটু বলি কি হইতে পারে যদি আমরা পড়ে থাকি। ইন হবে স্যার। সবাই কি একমত? জি স্যার, ইন। হ্যাঁ, fish জি abounds in the স্যার। river Padma. আচ্ছা, the property was allocated dash the club for social work. ক্লাবকে দেয়া হয়েছিল, so allocated এর পরে হবে to, the property was allocated to the club for social work, allocated to, ঠিক আছে? শোনা যায় কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। কি রে কাটটা, আচ্ছা, my feelings for him is akin dash, akin এর পরেও to বসে, akin to pity, এগুলো একটু লিখে রাখতে পারে, allocated, akin to, allocated to, abounds in, ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, তারপরে দেখো দে অ্যাকুইজড মানে হলো কোনো বিষয়ে মানা, মেনে নেয়া, কোনো বিষয়ে সম্মতি করা, মানে এই প্রপোজালটাতে মধ্যে মেনে নেয়া। তো অ্যাকুইজড এরপরে ইন হবে, অ্যাকুইজড ইন দা প্রপোজাল, দে অ্যাকুইজড ইন দা প্রপোজাল, তারা এই প্রস্তাবে মেনে নিয়েছিল অথবা একমত হয়েছিল আর কি। আচ্ছা, পরেরটা দেখো, রোগী সবসময় পেশেন্টের সেবায় থাকে, তো এই ক্ষেত্রে অ্যাটেন্ডের পরে অন হবে, নার্স অ্যাটেন্ডস অন পেশেন্টস, মানে সবসময় পেশেন্টের যত্ন নেয়। অ্যাটেন্ড অন মানে এই জায়গায় পেশেন্টের যত্ন নেওয়াকে বোঝানো হয়েছে, সো অ্যাটেন্ডের পরে আমরা অন ইউজ করব, অ্যাটেন্ড অন। এক নম্বরটা ইন হবে স্যার। হ্যাঁ, এটা ইন হবে। হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ইউ ইন দ্য প্লট। স্যার জি নাম্বারটা উইথ। না, এই জায়গায় উইথ না, স্টুডেন্টদের প্রতি, স্টুডেন্টদের দিকে। একজন টিচার সব সময় স্টুডেন্টের দিকে কি থাকে, স্টুডেন্টের জন্য টু হবে। টু হবে। হ্যাঁ, Two এ গুড হবে, টিচার ইজ অলওয়েজ অ্যাভেলেবল টু হিজ স্টুডেন্টস। কি রে, কাটটা থেকে সাউন্ড, স্বর্ণারটা নাকি? জি না স্যার। তাহলে কাটটা থেকে কে আবার অন করে? জি না স্যার, কার্ডটা জানি না। আচ্ছা, ঠিক আছে। সো এটা হবে, এই জায়গায় দেখো এ গুড টিচার ইজ অলওয়েজ অ্যাভেলেবল টু। ওকে, এরপরে হলো, আচ্ছা স্বর্ণাপালের বিষয়টা আমি তোমাকে মিউট করে রাখবো, তারপরেও কি আনমিউট হয়ে যায়? স্যার আপনি যখন আমাকে মিউট করেন তখন আনমিউট হয়ে যায়, তখন তো মিউট হবার কথা স্যার। ও মাই গড, এটা কেমনে? তখন স্যার আমি নিজ থেকে মিউট করি, যখন আপনি মিউট করেন তখন আনমিউট হয়ে যায়, তখন আমি আবার মিউট করি। আচ্ছা, তুমি একটা কাজ কইরো, তুমি ওই যে জুম ডে অ্যাপটা ডাউনলোড করছো না, ওইটা একবার ডিলিট দিয়ে দিবা, দিয়ে নতুন করে ডাউনলোড কইরো। ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা, পরেরটাতে দেখো, ওই আমরা এর আগেরটাতে পড়ছি যে কোনো কিছুর জন্য যদি মানুষ অনুতপ্ত হয় তাহলে সেটা হবে ফর। তো এইচ নাম্বারটা একটু খেয়াল করে দেখো, এ সিনার হ্যাজ টু অ্যাটোন ফর হিজ সিনস, মানে একজন অপরাধীকে তার অপরাধের জন্য এক সময় অনুতপ্ত হইতে হয়। সো অ্যাটোন ফর হিজ সিনস, কোনো কাজের জন্য যদি কেউ অনুতপ্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করতে পারি। আর আই নাম্বারটা পারার কথা একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করছি, অ্যানয়েড এট হবে না উইথ হবে? উইথ। না, স্যার এক হবে। এট হবে, কারণ Yes, তার sir. খারাপ কাজের সাথে so he was annoyed at her misdeed, not with। যদি ব্যক্তির সাথে হইতো যে he was annoyed with her misdeed না থাকতো তাহলে হইতো with, আর যেহেতু misdeed আছে তার মানে এটা হবে at her misdeed। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরটা হলো I'll need some to get acclimatized test the new surroundings, কোন জিনিসের সাথে মানিয়ে নেওয়া, acclimatized এর পরেও টু হয়, acclimatized to the new surroundings, to the new surroundings, নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়া। আরেকটা জিনিস আমি তোমাদের বলি প্রেপোজিশনে, তোমরা যদি খুব ভালো নাও হও প্রেপোজিশনে, বাট প্রেপোজিশন গুলা প্লিজ কেউ ছেড়ে আসবে না পরীক্ষাতে। তোমাদের আমি একটা জিনিস বলে দিই, কেউ ছেড়ে আসবে না, কারণ একটা আইডিয়া তোমাদের আছে ইন, অন, উইথ, টু, এট, এগুলা হয়। সো যদি আইডিয়ার মধ্যে না আসে তাহলে আমরা, বা আমাদের কমন না পড়ে, তাহলে আমরা একটা আইডিয়া করে হলে প্রেপোজিশন অ্যান্সার করে আসবো পরীক্ষাতে। কথাটা কি বলছি বুঝা গেছে? জি স্যার। মানে আমরা স্যার প্রেপোজিশনে স্যার। আগের স্লাইডে আনসারটা দিয়ে দেন। কোনটার? স্যার এই যে এখন করছেন। ওইগুলার? জি স্যার। স্যার অ্যাসেস নিয়ে নিব স্যার, খাতা কলম নেই আমার কাছে এখন। আচ্ছা, ওইটার অ্যান্সার এই যে এরকম, ব্রুড অন অথবা ওভার হয়, ক্লিং এর পরে টু হয়, বিরেফট এর পরে অফ হয়। স্যার স্যার আগেরটা। এইটা এইটা জি স্যার। নিয়ে নাও, একটু স্ক্রিনশট নিয়ে নাও। নিছি স্যার। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো।
আমরা নেক্সট ক্লাসগুলোতে প্রিপোজিশন প্র্যাকটিসে চলে যাব, বোর্ডের কোয়েশ্চেন বা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন প্র্যাকটিস করব আমরা নেক্সট ক্লাসগুলোতে। তখন তোমাদের দেখবা যে এত প্রবলেম মনে হবে না, কারণ প্র্যাকটিসের সময় আমরা যখন একটু আলোচনা করব তখন জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি সব সময় প্রত্যেকটা গ্রামারে রুলস থেকেও আমি মনে করি প্র্যাকটিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, রুলস পড়ার থেকেও প্র্যাকটিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিস করলে অনেক রুলস তোমার অটোমেটিক্যালি শেখা হয়ে যায়, যে এই জায়গায় কেন এটা হইলো, ওই জায়গায় কেন ওইটা হইলো, আমরা কিন্তু ওই জায়গায় আরেকবার একটু আলোচনা করি, তাই না? তুমি দেখবা যে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি নিজে থেকেই বুঝতে পারবা যে আসলে এই জায়গায় এটা চেঞ্জ হওয়ার কথা ছিল, এটা ওইরকম হওয়ার কথা ছিল, বাট প্রিপোজিশন জিনিসটা একটু ডিফারেন্ট, কারণ এটা কোনো স্পেসিফিক শব্দ নাই তো যে অনেক এক একটা শব্দের সাথে অনেকগুলা প্রিপোজিশন বসে, এই কারণে এটা একটু বেশি মানে নরমাল গ্রামার থেকে একটু বেশি আসলে হার্ড বলা হয়, যদিও এত হার্ড না। যত যারা প্র্যাকটিস করবে যত বেশি, তার তত বেশি বেশি প্রিপোজিশনে ভালো মার্কস পাবে বা সে ভালো প্রিপোজিশন বলতে পারবে। ঠিক আছে, এটা আমরা গতদিন আলোচনা করছিলাম, এগুলো আমাদের আলোচনা হয়েছে মোটামুটি, আমরা দেখাইছি এগুলা, দেখাইছি না এগুলা? জি স্যার। আচ্ছা, so এগুলো মোটামুটি আমাদের আলোচনা হয়েছে। আচ্ছা, সো মূল বিষয় হলো আসলে এইগুলো হলো জাস্ট প্রিপোজিশনের খুবই সংক্ষিপ্ত আলোচনা, এর থেকে আসলে বেশি আলোচনার বিষয় নাই। আমাদের যেটা করতে হবে, তোমাদের আমি দুইটা শর্ত দিলাম দেখো ইংলিশে ভালো করার জন্য, তোমাদের এই দুইটা শর্ত ভালো করে মানতে হবে। এক হলো প্রিপোজিশন প্রত্যেকদিন 10টা বা 20টা পড়তে হবে, আর কনজুগেশন অফ ভার্ব প্রত্যেকদিন অ্যাটলিস্ট 10টা করে আমাদের সবার পড়তে হবে, না হলে আমরা ইংরেজিতে ভালো করতে পারবো না। কারণ আমরা জানি একটা শব্দের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইউজ করা লাগতে পারে আমাকে, কথাটা বোঝা গেছে? সো আমাদেরকে এই ব্যাপারটাতে একটু কেয়ারফুল হইতে হবে। তাইলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, আমরা কয়েকটা প্র্যাকটিস করব, কি মনে হয়? তাইলে আমাদের সুবিধা হবে। আর তোমাদের যেটা করবা, তোমরা প্লিজ একটু বইয়ের গ্রামার বইটা খুলে একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে এগুলো একটু পড়ো, কারণ দিন শেষে কিন্তু আমি তোমাদের বারবার বলতেছি তোমাদের প্রচুর পরিমাণে পরিশ্রমী হইতে হবে। আর আর্টস এর স্টুডেন্ট তোমাদের ইংলিশ আইসিটি এই দুইটা জায়গায় একটু বেশি কাজ করতে হবে। সবাই একটা রুটিন করে নিবা। এই জায়গায় এই 20 জনের মধ্যে কারো কি পড়ার রুটিন আছে রে, যে পড়াশোনার রুটিন করছো এরকম? জি স্যার। প্লিজ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাকে রেগুলার করতে হেল্প করবে। তোমার যদি রুটিন থাকে তুমি দেখবে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে পড়াশোনা করতে পারবে, যে না আমি এখন এই ইংলিশটা পড়বো, এই মুহূর্তে আমার বাংলাটা পড়তে হবে। আদারওয়াইজ যে প্রবলেমটা হয়, এগুলো সবকিছু মিলে একটা মানে হজপজ হয়ে যাবে অবস্থাটা। হজপজ বুঝো তো? স্যার খিচুড়ি। হ্যাঁ, যেটাকে বলে স্যার জগা খিচুড়ি হয়ে স্যার যাবে, হজবরল। হজবরল হয়ে যাবে সবকিছু। বাট তোমার যদি একটা টাইমিং থাকে, রুটিন থাকে, তাহলে তুমি নিজে থেকে টাইমটাকে বাজেটিং করতে পারবা, যে না আমার আজকে ইংলিশ পড়াটা আছে, আমি ইংলিশটা পড়বো এত সময় থেকে এত সময়, আমি সায়েন্সের এই জিনিসটা এত সময় থেকে এত সময় পড়বো, আর্টসের এটা এত সময় থেকে এত সময় পড়বো। সো এই রুটিনটা কিন্তু এজ এ স্টুডেন্ট, স্পেশালি ইন ইন্টারমিডিয়েট লেভেল, ইউ শুড হ্যাভ এ রুটিন। মানে আদারওয়াইজ মানে ইউ কান্ট ইভেন অ্যাকচুয়ালি বাজেট ইওর টাইম, তুমি টাইমটাকে প্রপারলি বাজেট করতে পারবে না। টাইমটাকে বাজেট করাটাও কিন্তু একটা ভালো স্টুডেন্টের কোয়ালিটি। তুমি যদি প্রত্যেকটা দিন তোমাকে একটা বাজেটিং করা থাকে যে না আমার ওই সময় ওই কাজটা, দেখবো অটোমেটিক্যালি তুমি খুব ইজিলি নিজেকে আসলে ডেভেলপ করতে পারতেছো। তো স্টাডি জিনিসটা আসলে পুরোটাই নিজে থেকে হয়। টিচার্স উইল only give you the guidance, your parents will give you the guidance, but rest of the things, actually all the things should be done by the students, এটা স্টুডেন্টকেই করতে হয়। সো তোমাকে এটা সব সময় তোমার মাথার মধ্যে রাখতে হবে যে না আমি প্রপার গাইডেন্স নিব, বাট স্টিল আমাকে আমার মতো করে তৈরি করতে হবে। ক্লিয়ার কথাটা? জি স্যার ক্লিয়ার। এগুলা কিন্তু জি স্যার। পরীক্ষাতে আসবে না, এই যে কথাগুলা বলছি, বাট এগুলা তোমাকে পরীক্ষাতে ভালো করতে হেল্প করবে। রুটিন করো, রুটিন অনুযায়ী পড়াশোনা করো, তুমি নিজে দেখবা তোমার মধ্যে অনেক চেঞ্জ তুমি পেয়ে যাবা। ঠিক আছে, জি স্যার। ওকে। সো আমরা আজকের জন্য ক্লোজ করব, আমরা নেক্সট ডে এক্সাম্পল সহ থাকবো, আমরা আরেকটু আলোচনা করব প্রিপোজিশন শেষ হয়ে গেলে, আর নেক্সট ডে পরের দিন থেকে আমরা ফার্স্ট পেপার নিয়ে একটু আলোচনা করে ফেলবো। তোমরা কি ফার্স্ট পেপার বই কিনছো সবাই?
জি স্যার ফার্স্ট জি স্যার মেইন Yes, বইটা কিনছো কিনা স্যার ইংলিশ ফর টুডে জি বইটা স্যার কিনছো কিনা কিনছি ওকে দ্যাটস গুড তাহলে আমরা আরেকটা ক্লাস করব গ্রামারে এরপরে আমরা ফার্স্ট পেপারে চলে যাব স্যার ইংলিশের যে একটা টেস্ট পেপার ওইটাও তো স্যার লাগবে তাই না? টেস্ট পেপার এখন লাগবে না ইউ ডোন্ট নিড ইট রাইট নাও পরে নিলেই হবে আপাতত তোমরা ওই যে যেটা বলছি নবদূত ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার এন্ড ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপার আর স্টিল যদি তুমি বই কিনতে চাও আই উইল নেভার স্টপ ইউ কারণ বই তুমি যত বেশি কিনবা তত তোমার পড়াশোনার আগ্রহ বাড়বে বাট স্টিল এখন পর্যন্ত আর কি যেটা আমরা বলতেছি যে আমাদের এই দুইটা লাগলে দিলেই হবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আর হলো ইংলিশ ফর টুডে ওকে জি স্যার ওকে হ্যাভ এ গুড ডে থ্যাংক ইউ এভরিওয়ান আচ্ছা See you. স্যার ওকে বাই welcome, sir. স্যার আসসালামু আলাইকুম